পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও নতুন কমিটি না হওয়ায় বেড়েছে কোন্দল। বিভক্ত হয়ে পড়েছে সংসদীয় আসনগুলোর তৃণমূল নেতাকর্মীরাও। রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকেই দেশজুড়ে কমিটি গঠনের কাজ শুরু করে দলটির হাইকমান্ড। নানা অভিযোগে কমিটি বিলুপ্ত সহ বহিষ্কার করা হয়েছে প্রায় অর্ধশত নেতাকর্মীকে। আমাদের যে নির্দেশনা আছে, প্রথমে মহানগর কমিটির আমাদের যে 15টি থানা 43টি ওয়ার্ড আছেন সেগুলিকে পুনর্গঠন করা, যেহেতু কারণ এইগুলি বিলুপ্ত করা হয়েছে। কমিটিগুলি যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে নির্বাচনের জন্য আমাদের একটা বিরাট একটা সুযোগ আসবে, সুবিধা আসবে। মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে এরশাদুল্লাহ ও নাজমুর রহমানের সাথে দ্বন্দ্ব শুরু হয় সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানের সাথে। এছাড়া আগে প্রকাশ্যে অনুষ্ঠানে না গেলেও 5ই আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অতিথি হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। গত 1.5 দশক ধরে নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াত ইসলামী। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে সক্রিয় তারা। সাধারণ মানুষের কাছে সংগঠনের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি দলটি আওয়ামী লীগ আমলে নির্যাতনের চিত্র তুলে ধরছেন বিভিন্ন কর্মসূচিতে। জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে, তার কারণ হলো 36শে জুলাইয়ের পর থেকে আজকে 5 মাস অতিবাহিত হলো। চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে একটিও তকমা আমাদের দিতে পারে নাই। তার কারণেই প্রশাসন টোটাল আমাদের উপরেই এখন অত্যন্ত আস্থাশীল হয়েছে। এদিকে ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সংস্কার এবং বিচার ব্যতীত আর কিছুই ভাবছে না। সাধারণ মানুষ যেন আমরা ভোট দিতে পারি এবং আমরা সাধারণ মানুষের ভোটেই যেন সরকার নির্বাচিত হয়, সেই সংস্কারটা সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত। তবে পুরনোবৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান গণমানুষের যে আশা-আকাঙ্ক্ষা, সে আশা-আকাঙ্ক্ষা ধারণ করা রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তারা চেষ্টা করতে হবে। এদিকে দিন তারিখ ঠিক না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে তৎপর শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, বাড়তে থাকে নানা অপরাধ। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু গত 20 দিনে দেশের কয়েকটি স্থানে ছিনতাই, চুরি ও খুনের ঘটনা ঘটে। গত 9 দিনে মৌলভীবাজারই 5 জন খুন হন, আর ঢাকার এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পল্লবীতে খুন হন 1 জন। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। গোয়েন্দা তথ্য বলছে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। নানা ইস্যু নিয়ে সংঘটিত হচ্ছে অপরাধ। পুলিশের পরিসংখ্যান বলছে 2024 সালের 1 জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে 3228 জন খুন হয়েছেন। গড়ে প্রতি মাসে 355 জন হত্যার শিকার হয়। শুধু আগস্ট মাসেই 628 জন খুন হন। পুলিশ বলছে, জনমনে আস্থা ফেরানো, লুট ও অস্ত্র উদ্ধার ও অপরাধ কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। হ্যাঁ, নতুন বছরে আমাদের মূল যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা এবং এটিকে আরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা যায়। সমাজ থেকে অপরাধের মাত্রাটাকে যেন আরও কমিয়ে নিয়ে আসা যায়, অপরাধের মাত্রাটাকে যেন কমিয়ে আনা যায় এবং পাশাপাশি অপরাধীকে যেন দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটি যেন আমরা করতে পারি, সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। পুলিশকে সবার আগে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে, এমনটা মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। বলছেন, পেশাদারিত্ব, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে।
দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইন শৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবে। 2025 সালে পুলিশকে কিন্তু তার সংস্কারমূলক ব্যবস্থা, চিন্তা এবং তার ভাবনার মধ্যে দিয়েই কিন্তু মানুষের কাছে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে যে আগের পুলিশ আর নেই। এখন সেটাও কিন্তু মানুষ মূল্যায়ন করবে পুলিশের কাজের মাধ্যমে। সেই সাথে মনোবল বৃদ্ধি করে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দিন গেছে বাবা, তা আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ জানে। কাশিমপুর কারাগারের সামনে 90 বছরের মা এসেছেন ছেলেকে দিতে। ছেলে শাহিন হোসেন ছিলেন ল্যান্স নায়েক। পিলখানা ট্র্যাজেডির দিন ছিলেন বাসায়, তবুও তাকে জেলবন্দি থাকতে হয় 16 বছর। ছেলেকে ফিরে পেয়ে আনন্দের ঝিলিক পরিবারে। এতই আনন্দিত যে আর বলার মতো কোনো ভাষা নাই। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া যে আমার ভাইকে আমরা ফিরে পেয়েছি। 16 বছর পর কারামুক্ত হয়ে কারা জীবনের বর্ণনা করেন অনেকে। আমি পিলখানায় ছিলাম, একটা ঘাস ছেড়ি নাই, অপরাধটুক করি নাই। ঘাস ছেড়লে যে অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। তো 17 বছর জীবন থেকে বাইরে গেছে, আমাদের দুঃখ করে সব ভুলে যাবে, আমাদের সব ফেরত দেয়। আমি 16 বছর পরে ছাড়া পেলাম। আমার নামে কোনো অভিযোগই নাই। আমার জেলখানাত 16টা বছর আটকে রাখছে। আমি 16 বছর হাজতে। কারাগার থেকে মুক্ত হয়ে চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করেন তারা। শুকরিয়া, এখান থেকে বাইরে হয়েছি, এটাই অনেক শুকরিয়া। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। সরকারের কাছে দাবি করছি আমার ভাই যেন যা মনে করেন চাকরি এবং টাকা পয়সা যা ফেরত পায়। আমরা দীর্ঘদিন জেল খাটার কারণে অর্থনৈতিক সমস্যা হয়, তো আমরা যাতে একটা কর্মসংস্থান পাই, এরই সরকারের কাছে আশা। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনজনদের বাসায় নিয়ে যাবেন বলে। এখন প্রথমেই বলবো যে 16 বছর পরে আমি আমার স্বামীকে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এতদিন পরে কাছে পেয়ে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন, এরকম মনে হচ্ছে। কারণ আমরা 16টা বছর অনেক সাফার করছি। সাফারিংসের শুরুটা হচ্ছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সব দিক থেকে আমরা সাফারিংস করছি। লাঞ্ছনা বাঞ্ছনা সবকিছু, মানসিক টর্চার, সবকিছু শিকার আমরা হয়েছি। ওনারা যে এত ভুক্তভোগী হইলো, ওনারা কিছু পাবে এটাই তো ওনাদের আশা। আমাদের ছেলে মেয়ে আমরা যত কষ্ট করেছি, এইরকম কষ্ট, নির্মম কষ্ট কেউ কোনোদিন করে নাই। 16 বছর আগে পিলখানা ট্র্যাজেডি কেড়ে নিয়েছে অনেকের তাজা প্রাণ। সেই হত্যাকাণ্ডের বিচার আজও শেষ হয়নি। এমন সমীকরণের মাঝেই 178 জন বিডিআর জওয়ান প্রশ্ন তুলেছেন তাদের জীবন থেকে কেড়ে নেয়া 16টি বছর নিয়ে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত সময়ে বড় ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে সরকারের থেকে দাবি আদায় করতে পারলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সেই সুযোগ ছিল না। দাবি আদায়ে তাদেরকে দ্বারস্থ হতে হয়েছে এফবিসিসিআই-এর। তবে অভিযোগ ছিল ব্যবসায়ী সংগঠন হলেও এফবিসিসিআই সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করেছে। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষোভের মুখে শীর্ষ ব্যবসায়িক সংগঠনটির বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসায় অন্তর্বর্তী সরকার। বর্তমানে সংস্কারের নামে এফবিসিসিআইতে যারা বিভিন্নভাবে কথাবার্তা সহায়কের ভূমিকা পালন করতেছে, তারা ওই সহায়কের পদটা ধরে রাখার জন্য সংস্কারের নামে কালক্ষেপণ করতেছে। সংস্কারের নামে বিভিন্ন রকমের টাল বাহানা শুরু করে দিয়েছে। 120 দিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর আসছিল, সে আরও বাড়াই দিয়েছে 4 মাস। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের নেয়া সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপত্তি থাকলেও দীর্ঘদিন ধরে এফবিসিসিআই অভিভাবকহীন হওয়ায় তা নিয়ে কথা বলতে পারেননি তারা। প্রতিটা সেক্টরেই কিন্তু প্রবলেম দেখা দিয়েছে, বিশেষ করে ভ্যাট, ট্যাক্স, এগুলো বিষয়ে কথা বলার জন্য কিন্তু আপনার প্রশাসক সাহেব কিন্তু উনি যা যা করার দরকার উনি কিন্তু করছে না। ব্যবসায়ীরা এফবিসিসিআইর কাছে যাবে, তার সমস্যা নেই। আজকে যে হঠাৎ করে ব্যাট বেড়ে দিল, 3 মাসের ভিতরে যদি আপনি টাকা পরিশোধ না করেন, আপনি খেলাপি হয়ে যাবেন। এই ব্যাটে তো অনেক লোক খেলাপি হয়ে যাবে, তো ব্যবসা করবে কিভাবে? বিগত সময়ে 80 জন পরিচালকের মধ্যে 57 জনই ছিল মনোনীত। বাকি 23 জনের জন্য নির্বাচন হলেও এফবিসিসিআই বোর্ডের নিয়ন্ত্রণে থাকত সরকারের দলীয় লোক। এজন্য সংগঠনটির গঠনতন্ত্র সংশোধনের কাজ করছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। বাণিজ্য উপদেষ্টা সাথে মিটিং করে এসেছি, তিনি আমাদের প্রস্তাবনার সাথে একমত পোষণ করেছেন এবং অতি শীঘ্রই আমাদের যে সংস্কার, সেই সংস্কারটা বাস্তবায়ন হবে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সংস্কার বাস্তবায়নের পরেই নির্বাচন ঘোষণা হবে। এবং উনি বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি সংস্কার হয়, তাহলে অবশ্যই আপনারা জানেন নির্বাচনেরও একটা 90 দিনের বিষয় থাকে।
এই 90 দিনের মধ্যেই নির্বাচন হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখবে এমন এই বিসিসিআই গড়ে তুলতে নির্বাচনের দাবি সংশ্লিষ্ট সবার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের অভ্যন্তরে এক টুকরো বাংলাদেশ 22 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদের নাম দহগ্রাম। 1985 সালে দহগ্রামকে ইউনিয়ন ঘোষণা দিয়ে যুক্ত করা হয় পাটগ্রাম উপজেলার সাথে। বর্তমানে প্রায় 22,000 বাংলাদেশের বসবাস। তবে ভারতের 3 বিঘা করিডোর ব্যবহার করে চলাচল করতে হয় তাদের। 2011 সাল থেকে 24 ঘন্টা যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয় করিডোর, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর করিডোরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিএসএফ। সম্প্রতি কয়েকটি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে বেশি বিপাকে লালমনিরহাটের দহগ্রামের মানুষ। আমরা যেগুলো চলাচল করি তাহলে তো আমাদের সমস্যা, এই সমস্যাটা আমাদের কে দেখবে? কি করব আমরা, কোথায় পালাবো? আমরা খুব ভয়তে আছি। এইভাবে আতঙ্কে দহগ্রাম থেকে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই। উৎপাদিত ফসল নিয়েও বিপাকে চাষিরা। আমরা যে ভুট্টা আবাদ করছি, ভুট্টা অবস্থা কেমন করে নিয়ে যাব, মেহনত করে নিয়ে গিয়ে আমাদের তো পোষায় না। 5ই আগস্ট থেকে মনে করেন এগুলা ট্রাক ঢুকতে দিচ্ছে না, একটা বাস ঢুকতে দিতেছে না। কৃষকের এই সমস্যা নিরসনে অসহায় কৃষি বিভাগও। এখন তারা তাদের রাস্তায় ভারী যানবাহন চলতে দিবে না, এটা তো তাদের বিষয়। এটা তো এখানে আমাদের তো কোনো করণীয় নেই। কৃষকদেরকে ওইভাবে আমরা কি সাপোর্ট দেবো? আমাদের তো ওইরকম কোনো সাপোর্ট দেওয়ার কোনো স্কোপ নেই। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের কথা জানিয়েছে বিজিবি। এটা যেহেতু অনেকগুলো ইস্যু আছে একসাথে, সবগুলো নিয়ে হয়তো আপনার সামনে যে ডিজিএলটি আছে ওখানে এইখানকার সকল প্রবলেম নিয়েই ডিসকাস হবে এবং হোপফুলি এগুলো সবই সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2011 সালের সেপ্টেম্বর থেকে দহগ্রাম আঙ্গরপোতার এই করিডোর সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু পরিবর্তিত সময়ে এই করিডোর নিয়ে যেন নতুন করে কোনো ষড়যন্ত্র তৈরি না হয় সেদিকে সজাগ থাকার পাশাপাশি সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করার দাবি স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট।